শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুললেন ডক্টর ইউনূস। বাংলাদেশ আইন অনুযায়ী তাকে ফেরত চাইবে। ক্ষমতা পেয়ে অতীত ভুলে গিয়েছিলেন পলক। এলাকাবাসীর মাঝে তাকে নিয়ে রয়েছে অসন্তোষ। এবার আমিরাতে বোরকা পরা নারীদের সঙ্গে দেখা গেছে শামীম ওসমানকে। কুকুর আর মালিকের সমুদ্র অভিযানে মজার প্রতিযোগিতা, প্যাডেলিংয়ে জমজমাট জুটি। 10 বছর পর টি-20 বিশ্বকাপে জিতল বাঘিনীরা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি বাংলাদেশের প্রাইম নিউজে। সাথে আছি আমি সাদিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার প্রসঙ্গে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হবে। বিস্তারিত থাকছে ফরিদউদ্দিন মোহাম্মদের প্রতিবেদনে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার প্রসঙ্গে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হবে। 8 আগস্ট ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ আইনগত বিষয় আর বাংলাদেশ আইন অনুযায়ী তাকে ফেরত চাইবে। তিনি আরও যোগ করেন, যে কারণগুলো এসব ঘটনার জন্ম দেয় সেগুলো সমাধান করা জরুরি, যাতে এ ধরনের সংকট আর না ঘটে। ডক্টর ইউনূস তরুণদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের হাতে দেশের নেতৃত্ব দেওয়া উচিত, তারাই নিজেদের ভবিষ্যৎ গড়বে। The whole theme of the government that we inherited from the student movement. গণ অভ্যুত্থানের সময় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পুলিশের প্রতি জনগণের নেতিবাচক মনোভাবের কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সাময়িকভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই ক্ষমতা 2 মাসের জন্য কার্যকর থাকবে বলে জানান তিনি। 5 আগস্টের হত্যাকাণ্ড সহ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধীরা যেই হোক তাদের বিচার হবে। ন্যায় বিচার নিশ্চিত না করলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, আগের সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে, সেখান থেকে পুনর্জাগরণ করতে হবে। এর জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা কমিশন গঠন করেছি। 6টি করা হয়েছে, তার মধ্যে একটি সংবিধান নিয়ে। আরও কমিশন আছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। Once the reform agenda is done, then we go for the election and have the new government come in. ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ও বিভ্রান্তিকর মন্তব্যে সমালোচিত হন নাটোর 3 আসনের সাবেক এমপি ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অল্প বয়সে 4টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে তার উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অভিযোগ রয়েছে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের কারণে 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত 9টায় ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। 23 জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড এবং 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। ইন্টারনেট বন্ধ নিয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিভ্রান্তিকর মন্তব্য সমালোচনার জন্ম দেয়। 18 জুলাই তিনি বলেছিলেন, পরিস্থিতি বিবেচনায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। 22 জুলাই পলকের নামে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসীদের আগুনে ডেটা সেন্টার ও আইএসপির তার পুড়ে যাওয়ায় সেবা বিঘ্নিত হয়েছে। পলকের এলাকাবাসীরাও তার সামগ্রিক কাজ এবং এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশের মানুষের দেখাইছে সে একজন ভালো ব্যক্তি আর উন্নয়ন করে গেছে, কিন্তু আসলে সে কিছুই করে নাই। আমরা রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাই, যাতে নাকি আমরা দেখি যে রাস্তায় প্রচণ্ড ভাঙার কারণে আমরা চলাচল করতে পারি না। আমাদের গাড়ি 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। সে তো একদম হাজার হাজার কোটি টাকা লোপাট করে উন্নয়নের নামে একদম দেশকে আমাদের নাটোর জেলাকে সর্বনিম্ন স্তরে ফেলে দিয়েছে দেশের মধ্যে। উনি যে পরিমাণ দুর্নীতি করছে, উন্নয়নের থেকে দুর্নীতির
পরিমাণটাই বেশি। উনি তার এলাকার খাস জমি, খাস পুকুর এগুলো সব ওনার আত্মীয় স্বজনের নামে আত্মসাৎ করে। 24 জুলাই আইসিটি ভবনে জুনায়েদ আহমেদ পলক বলেন, দুষ্কৃতিকারীদের আগুনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। 27 জুলাই তিনি বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বরং ইন্টারনেট নিজেই বন্ধ হয়ে গেছে। তবে পরে জানা যায়, সরকারি নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল এবং ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও ভুল। 23 জুলাই ব্রডব্যান্ড চালু হলেও সরকার ফেসবুক ও টিকটক বন্ধ রাখে, অথচ জুনায়েদ আহমেদ পলককে ফেসবুক ও টিকটকে সক্রিয় দেখা যায়। এ নিয়ে সমালোচনা হয় যে সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজেই তা ব্যবহার করছেন। 6 আগস্ট 2024 শিক্ষার্থীদের আন্দোলনের সময় পলায়নের চেষ্টা করলে শাহজালাল বিমানবন্দরে তিনি আটক হন। জুনায়েদ আহমেদ পলক 1980 সালের 17 মে নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। তিনি সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পলক সুপ্রিম কোর্টের আইনজীবী ও নাটোর 3 আসনের সাবেক সংসদ সদস্য। 2019 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2024 সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। 2024 সালে সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান। এলাকাবাসী তাদের মন্তব্যে বলেন, শহরের মান উন্নয়ন হবে, মানুষের যাতায়াত বাড়বে, মানুষের দৃষ্টিকোণ থেকে শহর উন্নয়ন হবে। আমরা যদি পার্শ্ববর্তী আমাদের যে শহর দেখি, বিভাগীয় শহর রাজশাহী কিন্তু ওখানে একটা মেয়র জাস্ট যে পরিমাণ উন্নয়ন করছে, ওখানে কিন্তু আমরা মন্ত্রী হিসেবে ওরকম কোনো উন্নয়ন পাইনি। সে নেট বন্ধ করে রেখে ছাত্র সমাজের উপর সেই দায় চাপিয়ে দিয়েছে যে তারা নেটে ডাটা সেন্টারে ভাঙচুর করেছে। তিনি দুর্নীতি করে সেই টাকা বাহির দেশে পাচার করেছে। জুনায়েদ আহমেদ পলক 20 বছর বয়সে আওয়ামী লীগে যোগ দেন তার বাবা ফয়েজ উদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে। 2008, 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে তিনি নাটোর 3 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2019 সালের 7 জানুয়ারি তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং 2024 সালের 11 জানুয়ারি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার পদত্যাগ ও পরদিন সংসদ ভেঙে গেলে তিনি সংসদ সদস্য পদ হারান। সরকার পতনের পর দেশের বাইরে পাড়ি দিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি আমিরাতে বোরকা পরিহিত 2 নারীর সঙ্গে তাকে দেখা যায়, যা নিয়ে চলছে নানা গুঞ্জন। এখন প্রশ্ন, এই সফরের পেছনের রহস্য কি? বিস্তারিত থাকছে ফরিদ উদ্দিন মোহাম্মদের প্রতিবেদনে। সরকার পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি এক ভাইরাল ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়, যদিও সেই ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এবার তাকে সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে ঘুরতে দেখা গেছে। 1 অক্টোবর আমিরাতের আজমান সিটি সেন্টারে বাংলাদেশি প্রবাসীরা শামীম ওসমানকে দেখেন। তার সঙ্গে বোরকা পরিহিত 2 নারীও ছিলেন, যারা সবার নজরে আসে। তাদের 3 জনের হাতেই ছিল লাল সুতো বাঁধা, যা দেখে ধারণা করা হচ্ছে তারা সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে এই সুতো বেঁধেছেন। প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, শামীম ওসমান আইফোন 16 ম্যাক্স প্রো হাতে নিয়ে এক মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি প্রবাসীদের ছবি তুলতে নিষেধ করেন। এর আগে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায়ও শামীম ওসমানকে দেখা যায়। সরকার পতনের পর তিনি দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। উল্লেখ্য, শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে আমিরাতে যাতায়াত রয়েছে। আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলেও ধারণা করা হয়। 2017 সালে সেলিম ওসমান আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য 1 লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ। ব্রাজিলের কোপাকাবানা বিচে সাবডগ প্যাডেল বোর্ডিং প্রতিযোগিতায় মালিকরা কুকুরদের নিয়ে সমুদ্রে প্যাডেলিং করেন। বিজয়ীদের জন্য ছিল পুরস্কার আর দর্শকরাও উপহার পান। অংশগ্রহণকারী কুকুরের আনন্দকেই আসল বলে মনে করেন দর্শকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 22 সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে অনুষ্ঠিত হলো এক দারুণ মজার ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে একদল মানুষ তার প্রিয় পোষা প্রাণী নিয়ে কুকুরকে নিয়ে সমুদ্রে নেমেছেন।
উদ্দেশ্য কুকুরকে বোর্ডে নিয়ে সমুদ্রে প্যাডেলিং করা। স্থানীয়ভাবে এই প্রতিযোগিতাটির নাম সুপডগ প্যাডেল বোর্ডিং। রবিবার প্রতিযোগিতা শুরুর আগেই স্থানীয়রা তাদের প্রিয় কুকুর নিয়ে সৈকতে হাজির হন। এরপর মালিক আর কুকুর বোর্ডে চেপে দাপিয়ে বেড়ান সমুদ্র। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হন তাদের জন্য মেডেল সহ রয়েছে আরও আকর্ষণীয় পুরস্কার। দর্শকরাও ফাঁকা হাতে ফিরে যান না, তারাও আয়োজকদের কাছ থেকে পেয়ে থাকেন উপহার। এই প্রতিযোগিতাটি মূলত পশুপ্রেমীদের সঙ্গে প্রাণীদের সক্রিয় হতে উৎসাহিত করে। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাতান ভোগনার উচ্ছ্বাস ছিল আকাশচুম্বী। তিনি বলেন, এটা আমার ধারণার চেয়েও অনেক বেশি দারুণ। প্রথমবারের মতো আমি বোর্ডে ছিলাম। আমি সমুদ্রকে অনেক ভালোবাসি। অংশগ্রহণকারীরা বলছিলেন, আমরা জিততে এসেছি, তবে আমাদের কুকুরের আনন্দটাই আসল। দর্শকরাও এই ইভেন্টের প্রশংসা করতে একদম পিছপা হলেন না। একজন দর্শক বলেন, এটা এমন এক খেলা যেখানে দুজনেরই মজা। সবাই যেন জলরাশির ভেতর এক একজন সাহসী যোদ্ধা, যদিও রোদের তাপে একটু অস্বস্তিতে পড়তে হলো। কুকুর ও মালিকের বন্ধুত্বের এই আনন্দ সত্যি অসাধারণ। ভাবুন, কুকুরেরা প্যাডেলিং করছে আর মালিকরা উৎসাহ দিচ্ছেন। এটাই তো এই খেলার সবচেয়ে মজার দৃশ্য। টেক্স রিপোর্ট, ডেইলি বাংলাদেশ। 10 বছর পর নারী টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে টাইগার্সরা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে 119 রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ড থামে 103 রানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ফাহিমা, ঋতুমণি ও রাবেয়া খানের বোলিংয়ে চাপে পড়ে স্কটিশ ব্যাটাররা। ঋতুমণি 4 ওভারে 15 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। স্কটল্যান্ডের সারাহ ব্রাইস 49 রানে অপরাজিত থাকেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। প্রতিদিনের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটে। ডিজিটাল কন্টেন্ট দেখতে চোখ রাখুন ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।